খরিফ ও রবি দুই মৌসুম মিলে দেশে সারের চাহিদা প্রায় ৭০ লাখ টন। এর মধ্যে খরিফে প্রয়োজন ৩০ লাখ আর বাকি ৪০ লাখ টন প্রয়োজন হয় রবিতে। চাহিদার পুরো এই সার মূলত সরবরাহ করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বিসিআইসি ও কৃষি মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান বিএডিসি। প্রতিষ্ঠান দুটির হিসাবে সব মিলিয়ে সার মজুদ আছে ১৭ লাখ টন। এর মধ্যে ইউরিয়া ৫,৭০,০০০, টিএসপি ৩,১৯,০০০, ডিএপি ৩,৯৩,০০০ এবং এমওপি সার আছে ৪,১১,০০০ টন, যা শেষ হয়ে যাবে সেপ্টেম্বরেই। সমস্যা হলো রবি মৌসুমের জন্য যে ৪০ লাখ টন সার প্রয়োজন তা আমদানির প্রক্রিয়া এখনও শুরু করতে পারেনি সরকার। কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ডলার সংকট ও সরবরাহকারীদের অনীহাকে। এমন পরিস্থিতিতে বোরো ধান ও শীতকালীন শাকসবজি আবাদ নিয়ে ভয়াবহ সংকটের আশঙ্কা বিশ্লেষকদের। তাদের দাবি, ক্রয়াদেশ থেকে শুরু করে জাহাজে সার আসতে সময় দরকার অন্তত ৩ মাস, কিন্তু এখনও সেই কার্যক্রম শুরু না হওয়ায় বিপর্যয় নামতে পারে উৎপাদনে। আমি এখন ফার্টিলাইজার ইম্পোর্ট না করি তাহলে আমার আলুর দাম হয়ে যাবে ১০০ টাকার বেশি। আমাকে আলু আমদানি করে খেতে হবে, পেঁয়াজ আমদানি করে খেতে হবে, শীতকালীন সবজি আমদানি করে খেতে হবে। আমি মনে করি যে এই জিনিসটা আমরা কাম্য নয়। সংকট উত্তরণে সার আমদানির বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। প্রয়োজনে বিশেষ ব্যবস্থাপনায় দেশীয় কারখানাগুলো চালু করার পরামর্শ তাদের। আমদানি তো করতে হবে যখন আমাদের ঘাটতি আছে, কিন্তু আমাদের এখন চেষ্টা করতে হবে যে কি করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিগুলো আছে এগুলো চালু করতে পারি এবং সেখান থেকে পর্যাপ্ত উৎপাদন আমরা বাড়াতে পারি। খাদ্য সংকট মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। ডক্টর আব্দুল লতিফ, স্বাগত আপনাকে কৃষি 24-এ। প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম, বন্যার কারণে আসলে আমনের বীজতলা সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠা সম্ভব কিনা, এই বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আসলে আমন ধানের যে ক্ষতি হয়েছে সেটা আমরা অবশ্যই কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো। সেই জন্য আমাদের খুব দ্রুত বীজতলায় চারা তৈরি করতে হবে। চারা তৈরি করতে হবে, যেহেতু পানি জমে আছে অনেক জায়গায়, সেই ক্ষেত্রে আমরা কচুরিপানা, পলি এবং বালি দিয়ে বীজতলা তৈরি করতে পারি। তাছাড়াও এই বাড়ির আঙিনায় যে জায়গাগুলো আছে সেখানে উঁচু জায়গাগুলোতে আমরা অনেক সময় বীজতলা তৈরি করতে পারি। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে স্বল্প মেয়াদী যে সমস্ত ধানের জাত, বিশেষ করে বিধান ৩৩, ৫৬, ৫৭, ৬২, ৭১, ৭৫ এবং আলোক সংবেদনশীল কিছু জাত আছে, যেমন বিধান ২২, ২৩, ৩৪, ৪৬। তাছাড়া লোকাল জাত আছে নাইজার শাল। এই জাতের আমরা যদি বীজতলায় চারা তৈরি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে সহজে আমরা সেখান থেকে এই মাঠে রোপণ করতে পারবো। সাধারণত দেখা গেছে যে যদি আমরা এখন এই কচুরিপানা, পলি, বালি দিয়ে সেখানে আমরা যদি পানির ভিতরে ভাসমান বীজতলা তৈরি করি এবং সেখানে প্রতি বর্গ মিটারে আমরা যদি ২ থেকে ৩ কেজি অঙ্কুরিত বীজ ছিটিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে সেখানে সহজেই চারা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সেই চারা থেকে ১৫ থেকে ২০ দিন বয়সের চারা জমিতে রোপণ করতে পারবো, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রোপণ করতে পারবো। এবং ধানের যে ক্ষতি হয়েছে আমন ধানের, তাহলে সেই ক্ষতিটা কিন্তু আমরা এই চারা রোপণ করে এই আমন ধানের ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারবো। ডক্টর আব্দুল লতিফ, আরেকটি বিষয়ে জানার ছিল, আমরা আরেকটি প্রতিবেদনে সার সংকটের কথা শুনছিলাম। আসছে রবি মৌসুমে এই সারের সরবরাহ ঠিক রাখতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করছেন? সারের সংকট দূর করা আসলে একটু কঠিন, যেহেতু আমরা আমদানি উপর ভিত্তি করে আমরা জমিতে সার দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমরা খুবই দ্রুততার সাথে আমরা কচুরিপানা বা অন্যান্য আবর্জনা তৈরি পচিয়ে আমরা জৈব সারের দিকে কিন্তু নজর দিতে পারি, জৈব সার উৎপাদন করতে পারি। একটা উপায়। আরেকটা হচ্ছে যে আমাদের দেশীয় যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলো থেকে কিছু আমাদের উৎপাদন বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা যে ওই আমদানির যে সমস্যা সেটা কিছুটা হলেও পুষে নিতে পারবো। আর আমদানি তো আমাদের করতেই হবে, আমদানি না করলে তো আমরা সারের ঘাটতি পূরণ করতে পারবো না। সুতরাং আমরা জৈব সারের দিকে একটু খেয়াল রাখতে হবে যেন আমরা জৈব সার বেশি বেশি উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই
আমদানির উপর অনেকটা জি ডক্টর আব্দুল লতিফ নির্ভর। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ পর্যায়ে সময় হয়েছে একটা বিরতির, সাথেই থাকুন।